হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং অডি টুইন। শুরু করছি রিচ ড্যাড পোর ড্যাড রবার্ট টি কিওসাকির লেখা তৃতীয় অধ্যায়, দ্বিতীয় শিক্ষা। অর্থনৈতিক শিক্ষার প্রয়োজন কেন? 1990 সালে আমার প্রিয় বন্ধু মাইক তার বাবার সাম্রাজ্যের কর্তৃত্ব গ্রহণ করল। বস্তুত সে তার বাবার থেকেও ভালো কাজ করছিল। আমরা বছরে একবার কি দুবার গল্ফ কোর্সে দেখা করি। সে এবং তার স্ত্রী এত ধনী যে আপনারা কল্পনাও করতে পারবেন না। ধনবান বাবার সাম্রাজ্য এখন সুযোগ্য হাতেই সুরক্ষিত। মাইক এখন তার সন্তানকে তার জায়গা নেবার জন্য তৈরি করছে, যেমনভাবে তার বাবা আমাদেরকে তৈরি করেছিলেন। 1994 সালে 47 বছর বয়সে আমি অবসর গ্রহণ করেছিলাম। তখন আমার স্ত্রী কিমের বয়স ছিল 37। অবসর গ্রহণের অর্থ কাজ না করা নয়। আমার স্ত্রী এবং আমার কাছে এর অর্থ কোনো অভাবিত বৈপ্লবিক পরিবর্তন না ঘটলে আমরা কাজ করতেও পারি, আবার নাও করতে পারি, কারণ আমাদের অর্থ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং তা মুদ্রাস্ফীতির থেকে অনেক এগিয়ে। আমার মনে হয় এর আর একটা মানে হলো স্বাধীনতা। আমাদের সম্পত্তিগুলো নিজে নিজে বৃদ্ধি পাবার পক্ষে যথেষ্টই বড়। এটা ঠিক একটা গাছ রোপণ করার মতো। আপনি বছরের পর বছর এতে জল দিন, আর তারপর হঠাৎ আপনার পরিচর্যার প্রয়োজন ফুরিয়ে যায়। এর মূলগুলো ততদিনে যথেষ্ট গভীরে পৌঁছে গেছে, বরং গাছটা তখন আপনাকে ছায়া দেয় ভোগ করার জন্য। মাইক সাম্রাজ্য পরিচালনা বেছে নিয়েছিল, অন্যদিকে আমি অবসর গ্রহণ বেছে নিয়েছি। যখনই আমি একদল লোকের সঙ্গে কথা বলি, তারা প্রায়ই জিজ্ঞাসা করে আমার পরামর্শ কী, অথবা তারা কি করতে পারে, তারা কিভাবে শুরু করতে পারে, কোনো ভালো বই আছে কি যেটা আমি অনুমোদন করতে পারি, তাদের সন্তানদের প্রস্তুত করার জন্য কি করা উচিত, সাফল্যের গোপন চাবিটি কি, আমি কি করে কোটি কোটি ডলার রোজগার করি। এক্ষেত্রে আমার সব সময় একটি প্রবন্ধের কথা মনে পড়ে যা আমাকে একসময় দেওয়া হয়েছিল। তার কিছুটা আমি নিচে উল্লেখ করলাম। সবচেয়ে ধনী ব্যবসায়ী। 1923 সালে শিকাগোর এজওয়াটার বিচ হোটেলে আমাদের সবচেয়ে মহান নেতা এবং ধনী ব্যবসায়ী দলের একটি সম্মেলন হয়েছিল। তাদের মধ্যে ছিলেন চার্লস চোয়াব, সর্ববৃহৎ স্বাধীন স্টিল কোম্পানির প্রধান; স্যামুয়েল ইনসাল, পৃথিবীর সর্ববৃহৎ ইউটিলিটির প্রেসিডেন্ট; হাওয়ার্ড হবসন, বৃহত্তম গ্যাস কোম্পানির প্রধান; ইভার ক্রেগার, সে সময়কার পৃথিবীর বৃহত্তম কোম্পানিগুলির একটি ইন্টারন্যাশনাল ম্যাচ কোম্পানি, তার প্রেসিডেন্ট; লিওন ফ্রেজিয়ার, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের প্রেসিডেন্ট; আর্থার কটন আর জেসি লিভারমোর, এরা দুজনেই অত্যন্ত সুদক্ষ স্টক স্পেকুলেটর; এবং প্রেসিডেন্ট হার্ডিংয়ের ক্যাবিনেটের সভ্য অ্যালবার্ট ফল। 25 বছর পর উপরোক্ত 9 জনের এইভাবে সমাপ্তি ঘটেছিল। চোয়াব 5 বছর যাবৎ ঋণে জর্জরিত জীবনযাপনের পর কর্পদক শূন্য অবস্থায় মারা গিয়েছিলেন। ইনসালের মৃত্যু হয় বিদেশে টাকাকড়িবিহীন অবস্থায়। ক্রেগার আর কটনও সহায় সম্বলহীন অবস্থায় মারা গিয়েছিলেন। হবসন পাগল হয়ে গিয়েছিলেন। হুইটনি আর অ্যালবার্ট ফল সবে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ফ্রেসার আর লিভারমোর আত্মহত্যা করেছিলেন। আমার সন্দেহ এই লোকগুলির বাস্তবিকভাবে কি হয়েছিল কেউ হয়তো বলতে পারবে না। আমার মনে হয় এইসব লোকেদের এবং তাদের জীবনের উপর ওই মন্দাবস্থা বিপুল প্রভাব ফেলেছিল। এখন কথা হচ্ছে, আমরা আজকাল এইসব লোকেদের থেকে আরও বেশি এবং আরও দ্রুত পরিবর্তনের যুগে বাস করি। আমার মনে হয় আগামী 25 বছরে আরও অনেক স্থিতি আর আর্থিক মন্দা আসবে, এবং এইসব লোকেদের যে ওঠানামার সম্মুখীন হতে হয়েছিল তারই সমান্তরাল হবে। আমি চিন্তিত এই জন্য যে বেশিরভাগ লোকেরা অর্থের দিকেই প্রধানত লক্ষ্য রেখেছে, তাদের মূলধন অর্থাৎ শিক্ষাকে উপেক্ষা করেছে। যদি লোকেরা নমনীয় হওয়ার জন্য প্রস্তুত থাকে, মন খোলা রাখে,
শিখতে চায়, তারা পরিবর্তনের মধ্য দিয়ে ক্রমশ ধনী হয়ে উঠবে। কিন্তু তারা যদি মনে করে অর্থ তাদের সমস্যার সমাধান করবে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি তারা বিপদে পড়বে। বুদ্ধি সমস্যার সমাধান করে এবং অর্থ উৎপাদন করে। আর্থিক বুদ্ধির প্রয়োগ ছাড়া যে অর্থাগম হয় তা খুব তাড়াতাড়ি চলে যায়। বেশিরভাগ লোক বুঝতেই পারেন না যে আসলে জীবনে আপনি কত সম্পত্তি করেছেন সেটা কিছুই নয়, বরং আপনি কত অর্থ রাখতে পেরেছেন সেটাই আসল। আমরা সবাই গরিব লটারি বিজেতাদের গল্প শুনেছি, যারা হঠাৎ ধনী হয়ে আবার গরিব হয়ে গেছে। তারা কোটি কোটি ডলার জেতে কিন্তু শীঘ্রই ফিরে যায় আগেকার অবস্থায়। অথবা সেই পেশাদারি খেলোয়াড়দের গল্প, যে 24 বছর বয়সে বছরে কোটি কোটি ডলার রোজগার করেছিলেন, অথচ 34 বছর বয়সে তাকে কোনো এক ব্রিজের নিচে শুয়ে ঘুমোতে হচ্ছে। আজ সকালের খবরের কাগজে এক তরুণ বাস্কেটবল খেলোয়াড়ের গল্প, যার কাছে 1 বছর আগেও কোটি কোটি ডলার ছিল। আজ সে দাবি করছে তার অ্যাটর্নি আর অ্যাকাউন্টেন্ট বন্ধুরা সব ডলার নিয়ে নিয়েছে এবং সে এখন অতি স্বল্প মাইনেতে গাড়ি ধোয়ার কাজ করে। অথচ তার বয়স মাত্র 29। শুধু তাই নয়, তাকে সেই গাড়ি ধোয়ার কাজ থেকেও বের করে দেওয়া হয়েছে, কারণ সে গাড়ি মোছার সময় তার চ্যাম্পিয়নশিপের আংটিটা খুলতে চায়নি। আজ তার গল্প খবরের কাগজে আলোচনার বিষয়। সে এই বরখাস্ত হওয়ার বিরুদ্ধে আবেদন করেছে এবং সে দাবি করেছে যে এই আচরণ বৈষম্যমূলক। এই আংটিটি তার যথাসর্বস্ব, এটা নিয়ে নিলে সে একেবারে ভেঙে পড়বে। এই 1997 সালে বসে আমি অনেক লোককে জানি যারা অতি দ্রুত কোটিপতিতে পরিণত হয়েছেন। এটা 1920-এর আতিশয্যের কথা আরেকবার মনে করিয়ে দেয়। আমি যেমন লোকেদের আরও বেশি ধনী হয়ে উঠতে দেখে খুশি হয়েছি, তেমনই তাদের সাবধানও করেছি যে আপনি কত অর্থ উপার্জন করেছেন তার মূল্য নেই, আপনি কতটা অর্থ এবং কতগুলি প্রজন্মের জন্য সংরক্ষিত করতে পারছেন সেটাই গুরুত্বপূর্ণ। তাই যখন কেউ জিজ্ঞাসা করে আমরা কোথায় শুরু করব অথবা কি করে দ্রুত ধনী হওয়া যায় বলুন, তারা প্রায়ই আমার উত্তর শুনে খুব নিরাশ হয়। বহুদিন আগে, অর্থাৎ ছেলেবেলায়, আমার ধনবান বাবা আমাকে যা বলেছিলেন, আমিও তাদের ওই একই কথাই বলি। তুমি যদি ধনী হতে চাও তাহলে তোমার আর্থিক বিষয়ে শিক্ষা থাকা একান্ত প্রয়োজন। যখনই আমরা একত্র হয়েছি, আমার ধনবান বাবা এই ধারণাটা আমার মনে গেঁথে দিয়েছেন। আগেই বলেছি, আমার শিক্ষিত বাবা বই পড়ার গুরুত্বের উপর জোর দিতেন। তিনি জোর দিতেন আর্থিক শিক্ষা আয়ত্তে আনার প্রয়োজনীয়তার উপরে। আপনি যদি এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করতে চান, আপনাকে প্রথমেই একটা গভীর গর্ত খুঁড়তে হবে এবং তার একটা দৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে। আপনি যদি শহরতলিতে বাড়ি বানাতে চান, একটা 5 ইঞ্চি কংক্রিটের স্ল্যাব ঢালাই করলেই চলবে। বেশিরভাগ লোক তাদের ধনী হবার তাড়নায় 6 ইঞ্চি স্ল্যাবের উপর এম্পায়ার স্টেট বিল্ডিং গড়ে তোলার চেষ্টা করে। আমাদের স্কুলের শিক্ষা প্রণালীগুলি কৃষি যুগে সৃষ্টি হয়েছিল, তাই এখনও তারা ভিত্তি ছাড়াই বাড়ি নির্মাণে বিশ্বাস করে। মাটির মেঝে এখনও জনপ্রিয়, তাই এখনও শিশুরা স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরোয় প্রায় কোনো আর্থিক শিক্ষার বুনিয়াদ বা ভিত্তি না নিয়ে। নিদ্রাহীন শহরতলির জীবনযাত্রা, ঋণে আকণ্ঠ ডুবে থাকা মন, আমেরিকান স্বপ্নে বিভোর মন স্থির করে যে তাদের আর্থিক সমস্যার সমাধান হচ্ছে চট করে ধনী হবার রাস্তা খুঁজে বার করা। শুরু হয় আকাশচুম্বী ইমারত নির্মাণের কাজ, যা দ্রুত বেড়ে ওঠে আর শিগগিরই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পরিবর্তে এটা সার্বিয়ারের হেলে যাওয়া মিনারের রূপ নেয়। আবার ফিরে আসে নিদ্রাহীনরা। পরিণত বয়সে পৌঁছে মাইক আর আমরা দুজনেই দুটো বিকল্প সম্ভব হয়েছিল, কারণ শিশু বয়স থেকেই দৃঢ় আর্থিক ভিত্তি তৈরি করার শিক্ষা আমরা পেয়েছিলাম। সত্যি বলতে, পৃথিবীতে সবচেয়ে একঘেয়ে বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং। এটাকে সবথেকে বিভ্রান্তিকর বিষয়ও বলা যায়, কিন্তু যেহেতু আপনি দীর্ঘ সময়ের জন্য ধনী হতে চান, তাই এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। প্রশ্ন হচ্ছে, এমন একটা একঘেয়ে আর বিভ্রান্তিকর বিষয় আপনি আপনার সন্তানদের কিভাবে শেখাবেন? উত্তর হচ্ছে সরলীকরণ। প্রথমে ছবি দেখানো দিয়ে শুরু করুন।
আমার ধনবান বাবা মাইক আর আমার মধ্যে দৃঢ় আর্থিক জ্ঞানের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন। আমরা যখন শিশু মাত্র, তখন থেকেই তিনি আমাদের শেখানোর এক সরল উপায় সৃষ্টি করেছিলেন। বছরের পর বছর তিনি শুধু সরল ছবি এঁকে আর কথা বলে সেগুলোকে বোঝাতেন। মাইক আর আমি যখন এই সব সরল ছবির মাধ্যমে পরিভাষিত শব্দ আর পয়সার খেলা বুঝতে শিখলাম, তখন তিনি তার সঙ্গে সংখ্যার ব্যবহার যোগ করলেন। আজ মাইক আরও অনেক জটিল আর সূক্ষ্ম অ্যাকাউন্টিংয়ের বিশ্লেষণ আয়ত্তে আনতে পারে, কারণ তাকে তাই করতে হচ্ছে। তাকে বিলিয়ন ডলারের সাম্রাজ্য চালাতে হয়। আমি হয়তো তেমন সুদক্ষ নই, কারণ আমার সাম্রাজ্য অপেক্ষাকৃত ছোট, যদিও আমরা দুজনেই সেই একই ভিত্তি থেকেই এসেছি। পরবর্তী পাতাগুলোয় আমি আপনাদের সেই একই চিত্র তৈরি করে দেব, যা মাইকের বাবা আমাদের জন্য সরল রেখাচিত্র তৈরি করা শিখিয়েছিলেন। সরল এই চিত্রগুলো দুটি বালককে বিশাল অঙ্কের অর্থ গড়ে তুলতে সাহায্য করেছিল, যার ভিত্তি ছিল মজবুত আর গভীর। নিয়ম 1, আপনার সম্পত্তি বা অ্যাসেট আর দায়ের অর্থাৎ লায়াবিলিটির মধ্যে তফাৎ বুঝে সম্পত্তি কেনা দরকার। আপনি যদি ধনী হতে চান, এইটুকু আপনার জন্য যথেষ্ট। এটা প্রথম নিয়ম এবং এটা একমাত্র নিয়ম। হয়তো অদ্ভুতভাবে সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই নিয়ম যে কতটা নিগূঢ় বেশিরভাগ লোকেরই ধারণা নেই। বেশিরভাগ লোক আর্থিক বিষয়ে সংগ্রাম করে কারণ তারা সম্পত্তি আর দায়ের তফাৎ জানে না। ধনী ব্যক্তিরা সম্পত্তি সংগ্রহ করে, গরিব আর মধ্যবিত্ত শ্রেণী দায় সংগ্রহ করে। তারা এগুলোকে সম্পত্তি বলে মনে করে। যখন ধনবান বাবা মাইক আর আমাকে এটা বুঝিয়ে বলেছিলেন, আমরা ভেবেছিলাম উনি বুঝি মজা করছেন। তখন আমরা প্রায় তরুণ, ধনী হবার গোপন তথ্য জানার আমাদের অধীর আগ্রহ, আর তার কাছে ছিল তারই উত্তর। জবাবটা এত সহজ, কিন্তু আমাদের ভাবতে দীর্ঘ সময় লেগেছিল। সম্পত্তি কি? মাইক জিজ্ঞাসা করল। এখন এ নিয়ে দুশ্চিন্তা করো না, ধনবান বাবা বলেছিলেন। ভাবনাটা মাথায় ঢুকে যেতে দাও। তুমি যদি এই সরল সত্যটা উপলব্ধি করতে পারো, তোমার জীবনে একটা পরিকল্পনা থাকবে, আর্থিক সচ্ছলতা থাকবে। এটা খুব সাধারণ বলেই এই ভাবনাটা বাদ চলে যায়। আপনি বলতে চাইছেন আমাদের শুধু জানতে হবে সম্পত্তি কি, আর সেগুলি সংগ্রহ করতে হবে, আর তাহলে আমরা ধনী হব? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা মাথা নাড়লেন। এটা এতটাই সরল। এটা যদি এত সহজ হয়, তাহলে সবাই ধনী নয় কেন? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা মিটিমিটি হাসলেন। কারণ লোকেরা সম্পত্তি আর দায়ের মধ্যে প্রভেদ কি তা জানে না। আমার মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বড়রা এত বোকা কেন? এটা যদি এতই সোজা, এটা যদি এতই গুরুত্বপূর্ণ, সবাই এটা খুঁজে বার করার চেষ্টা করে না কেন? আমাদের ধনবান বাবার মাত্র কয়েক মিনিট লেগেছিল সম্পত্তি আর দায়ের মধ্যে প্রভেদ কি তা বোঝাতে। একজন পূর্ণবয়স্ক হিসাবে অন্য পূর্ণবয়স্কদের এটা বোঝাতে আমার অসুবিধা হয়। কেন? কারণ পূর্ণবয়স্কদের বুদ্ধি বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এই চিন্তাধারার সরলতার জন্য বিষয়টি পূর্ণবয়স্কদের দৃষ্টি এড়িয়ে যায়, কারণ তারা নানা রকম শিক্ষা পেয়েছে। তারা শিক্ষা পেয়েছে অন্যান্য শিক্ষিত পেশাদার ব্যক্তি, যেমন ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, ফিনান্সিয়াল প্ল্যানার ইত্যাদির কাছ থেকে। পূর্ণবয়স্কদের সেই সব শিক্ষা ভুলে যেতে বলতে, অথবা আবার শিশুর সারল্যে ফিরে পাওয়ার কথা বলতে যা হয় খুবই মুশকিল। একজন বুদ্ধিমান পূর্ণবয়স্ক লোক প্রায়ই এত সরল সংজ্ঞার প্রতি মনোযোগ দেওয়াকে বোকামি মনে করে। ধনী বাবা KISS কিস আদর্শে বিশ্বাস করতেন। এর মানে হলো কিপ ইট সিম্পল স্টুপিড, সরল করে রাখো। তিনি দুজন তরুণ ছেলের জন্য সরল বিষয়টি সহজ সরল করে দিয়েছিলেন, আর সেটাই তাদের আর্থিক ভিত্তিকে সুদৃঢ় করেছে। তাহলে গণ্ডগোলের আসল কারণ কি, অথবা কি করে এত সহজে একটা জিনিস এত কঠিন হয়ে ওঠে?
কেনই বা মানুষ এমন একটা সম্পত্তি কিনবে যেটা আসলে একটা দায়? উত্তরটা প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে খুঁজে পাওয়া যায়। আমরা সাক্ষরতা বা শিক্ষা কথাটার উপর জোর দিই। আর্থিক সাক্ষরতা বা আর্থিক শিক্ষা নয়। শব্দ দিয়ে সম্পত্তি আর দায়ের সংজ্ঞা বোঝানো যায় না। বস্তুত আপনি যদি সত্যিই বিভ্রান্ত হতে চান, অভিধানে সম্পত্তি আর দায় এর মানে দেখুন। একজন প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাকাউন্ট্যান্টের জন্য এই সংজ্ঞা হয়তো ভালো শোনায়, কিন্তু সাধারণ মানুষের কাছে এর কোনো অর্থ নেই। কিন্তু আমাদের বড়দের অহংবোধ এত বেশি যে কোনো অর্থ বুঝতে না পারলেও সেটা স্বীকার করতে আমাদের দ্বিধা হয়। ধনবান বাবা বলেছিলেন, শব্দ দিয়ে ব্যাখ্যা হয় না, সংখ্যা দিয়ে বোঝাতে হয়। আর তোমার যদি সংখ্যা জ্ঞান না থাকে, তাহলে জমিতে একটা গর্ত ও ভূসম্পত্তির মধ্যে প্রভেদ কোথায় সেটা বুঝে উঠতে পারবে না। অ্যাকাউন্টিংয়ের বিষয়ে ধনবান বাবা বলতেন, শুধু সংখ্যা নয়, সংখ্যাগুলো তোমায় কি বলছে সেটাই গুরুত্বপূর্ণ। এটা শব্দের মতন, শুধু কথা নয়, কিন্তু কথার মধ্য দিয়ে যে গল্পটা বলা হচ্ছে সেটাই বক্তব্য। অনেক লোক বই পড়ে কিন্তু বিশেষ কিছু বোঝে না। পড়ে উপলব্ধি করার ক্ষমতা ভিন্ন ভিন্ন প্রকৃতির। যেমন আমি সম্প্রতি একটা নতুন ভিসিআর কিনেছি। এতে একটা গাইড বই দেওয়া আছে, যাতে ভিসিআরে প্রোগ্রাম করার পদ্ধতি বোঝানো আছে। আমি শুধু শুক্রবার রাত্রিতে আমার প্রিয় টিভি শোটা রেকর্ড করতে চেয়েছিলাম। ম্যানুয়ালটা পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার উপর। মনে হচ্ছিল জগতে ভিসিআর প্রোগ্রামিং শেখার চেয়ে জটিল আর কিছু নেই। আমি কথাগুলো পড়তে পারছি কিন্তু বুঝতে পারছি না। আমি অক্ষরগুলো চেনার জন্য যদি এ গ্রেড পাই, তাহলে তার মানে বোঝার জন্য বোধহয় এফ গ্রেড পাব। বেশিরভাগ লোকের জন্য আর্থিক স্টেটমেন্ট বা বক্তব্যগুলো অনেকটা এই রকম। তুমি যদি ধনী হতে চাও, তোমাকে সংখ্যা পড়তে আর তার অর্থ উপলব্ধি করতে হবে। আমার ধনবান বাবার কাছে হাজারবার এই কথা শুনেছি। আমি আরও শুনেছি, ধনীরা সম্পত্তি সংগ্রহ করে, কিন্তু গরিব আর মধ্যবিত্তরা দায় সংগ্রহ করে। এবার সম্পত্তি আর দায়ের তফাৎ কোথায় তা বলি। বেশিরভাগ অ্যাকাউন্টেন্টের আর্থিক বিষয়ে পেশাদাররা এই সংজ্ঞায় বিশ্বাস করেন না। তবে এই সরল ছবিগুলো দুটি বালকের মনে আর্থিক শিক্ষার দৃঢ় বুনিয়াদ গড়ে তুলেছে। 13 বছরের কম বয়সী ছেলেদের শেখাবার জন্য ধনবান বাবা যথাসম্ভব ছবি ব্যবহার করেন। কত কম সম্ভব শব্দ ব্যবহার করে এবং বেশ কয়েক বছর কোনো রকম সংখ্যা ব্যবহার না করেই সব কিছু সরলভাবে বুঝিয়েছিলেন। এখানে সম্পত্তির ক্যাশ ফ্লো প্যাটার্নের যে ছবিটা দেওয়া আছে তা ভিডিওতে দেখানো হবে, এবং যেখানে যেখানে যে ছবি ডায়াগ্রাম দেওয়া আছে তা ভিডিওতে দেখা যাবে। উপরের বাক্সটা একটা ইনকাম স্টেটমেন্ট, আয়ের বিবৃতি, যাকে বেশিরভাগ সময় লাভ আর ক্ষতির স্টেটমেন্টও বলা হয়। এটা দিয়ে আয় আর ব্যয় পরিমাপ করা হয়, অর্থের প্রবেশ এবং বহির্গমন। নিচের নকশাটা ব্যালেন্স শিটের। একে এরকম বলা হয় কারণ এতে সম্পত্তি আর দায়ের তুলনামূলক বিচার করার কথা থাকে। অর্থ সংক্রান্ত শিক্ষাপ্রাপ্ত বেশ কিছু ছাত্রছাত্রী ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের সম্পর্ক জানেন না। এই সম্পর্কটা বোঝা খুবই জরুরি। সম্পত্তি ও দায়বদ্ধতার প্রভেদ কোথায় সেটা বোঝার অক্ষমতাই আর্থিক সংগ্রামের মুখ্য কারণ। দুটো কথার সংজ্ঞাতেই এই বিভ্রান্তির কারণ খুঁজে পাওয়া যায়। আপনি যদি আরও বিভ্রান্ত হতে চান, তাহলে অভিধানে সম্পত্তি আর দায় এই শব্দ দুটির অর্থ আর একবার খুঁজে দেখুন। একজন প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাকাউন্টেন্টের কাছে হয়তো শব্দগুলির অর্থ সুস্পষ্ট হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা দুর্বোধ্য ভাষায় লেখার সামিল। কথাগুলোর সংজ্ঞা পড়া যায়, কিন্তু এর যথার্থ উপলব্ধি করা কঠিন। তাই আমি আগে যেমন বলেছি, আমার ধনবান বাবা দুজন অল্পবয়স্ক ছেলেকে সরল ভাষায় বুঝিয়েছিলেন। বলেছিলেন, সম্পত্তি তোমার পকেট গরম করে, সুন্দর, সহজ এবং ব্যবহারযোগ্য। দায়ের ক্যাশ ফ্লো প্যাটার্ন।
এখন যেহেতু সম্পত্তি আর দায় ছবি দিয়ে বোঝানো হয়ে গেছে, কথা দিয়ে সংজ্ঞার বর্ণন এবার হয়তো অপেক্ষাকৃত সহজ হবে। সম্পত্তি এমন জিনিস যা আমার পকেটে অর্থাগম করে, অথচ দায় এমন একটা জিনিস যা আমার পকেট থেকে অর্থ নিয়ে নেয়। শুধু এটুকু জানাই যথেষ্ট। যদি আপনি ধনী হতে চান, সারা জীবন ধরে সম্পত্তি কিনে যান। যদি আপনি গরিব বা মধ্যবিত্ত হতে চান, সারা জীবন দায় কিনে যান। বাস্তব জগতে এই তফাৎটা না জানাটাই অধিকাংশ মানুষের আর্থিক সংগ্রামের কারণ। শব্দ এবং সংখ্যা জ্ঞানের অভাবই আর্থিক সংগ্রামের ভিত্তিস্বরূপ। যদি কারোর আর্থিক দিক দিয়ে অসুবিধা হয়, তার মানে সে সংখ্যা বা শব্দ বুঝতে বা পড়তে অক্ষম। তাতে তাদের কিছু ভ্রান্ত ধারণা হয়। ধনীরা ধনী কারণ তারা নানা বিষয়ে আর্থিক সংগ্রামরত মানুষের চেয়ে বেশি জ্ঞান রাখেন। সুতরাং আপনি যদি ধনী হতে চান আর ধন রক্ষা করতে চান, তাহলে শব্দ এবং সংখ্যায় দুটোতেই জ্ঞান অর্থাৎ আর্থিক সাক্ষরতা একান্তভাবে জরুরি। নকশায় তীর চিহ্নটি অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো বোঝাচ্ছে। শুধু সংখ্যা দিয়ে প্রায় কিছুই বোঝা যায় না। যেমন শুধু শব্দ সবসময় যথেষ্ট নয়, বক্তব্যটাই আসল। আর্থিক রিপোর্টের সংখ্যা পড়া গল্পের মধ্যে রেখাচিত্র খোঁজার সঙ্গে তুলনীয়। ক্যাশ কোথায় যাচ্ছে সেই গল্প। ৮০% পরিবারে আর্থিক গল্পটা হচ্ছে তারা ধনী হবার জন্য প্রচণ্ড পরিশ্রম করছে। এমন নয় যে তারা অর্থ উপার্জন করছে না, কিন্তু সম্পত্তি কেনার বদলে তারা শুধু সারাটি জীবন দায় বৃদ্ধি করে যাচ্ছে। উদাহরণস্বরূপ নিচে দেওয়া হলো এক গরিব মানুষের অথবা নিজের বাড়িতে থাকে এমন এক তরুণের ক্যাশ ফ্লো। এই সমস্ত নকশাগুলি খুবই সরলীকৃত, বোঝাই যাচ্ছে, কারণ প্রত্যেকের জীবন ধারণের জন্য খাবার, বাসস্থান আর পোশাকের প্রয়োজন আছে। মধ্যবিত্ত শ্রেণীর ক্যাশ ফ্লো প্যাটার্ন। একটি ধনী ব্যক্তির ক্যাশ ফ্লো প্যাটার্ন। এই নকশাগুলো একটা গরিব, মধ্যবিত্ত অথবা ধনী ব্যক্তির জীবনে অর্থের প্রবাহ বা ফ্লোকে দেখাচ্ছে। এই ক্যাশ ফ্লোই গল্পটা বলছে কিভাবে একজন ব্যক্তি অর্থ ব্যবহার করেন এবং হাতে অর্থ এলে তারা কি করেন। আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের গল্প দিয়ে শুরু করার কারণ আমি দেখাতে চেয়েছিলাম যে এতগুলো লোকের চিন্তাধারায় কোথায় ত্রুটি ছিল। ত্রুটিটা হচ্ছে অর্থই সব সমস্যার সমাধান করবে। এই জন্যই লোকে আমায় জিজ্ঞাসা করে কি করে চটপট ধনী হওয়া যায় অথবা কোথায় তারা শুরু করবে। আমি মাথা নিচু করে থাকি। আমি প্রায়ই শুনি আমার দেনা হয়ে গেছে, তাই আমার আরও রোজগার করা প্রয়োজন। কিন্তু প্রায়ই আরও টাকা পয়সা সমস্যার সমাধান করে না। বস্তুত এটা হয়তো সমস্যাটা আরও বাড়িয়ে দেয়। অর্থ আমাদের দুঃখজনক ত্রুটিগুলো স্পর্শ করে দেয়। অর্থ অনেক ক্ষেত্রেই আমরা যা জানি না সেটাকে সুস্পষ্ট করে তোলে। তাই যখন কোনো ব্যক্তির কাছে ঝড়ের মতো প্রচুর অর্থ এসে যায়, পৈতৃক সম্পত্তি, মাইনে বাড়া অথবা লটারি জেতা, সেটা বেশি দিন স্থায়ী হয় না। তখন সে দ্রুত আগের আর্থিক অবস্থায় ফিরে যায়। কখনো কখনো আর্থিক বিশৃঙ্খলা আগের চেয়েও বেড়ে যায়। আপনার মস্তিষ্কে যে ক্যাশ ফ্লোর নকশা বিদ্যমান, অর্থ সেটাই প্রকাশ করে। আপনার যদি সমস্তটাই খরচ করার প্রবণতা থাকে, তাহলে অর্থ বাড়লে আপনার শুধু খরচই বাড়বে। সেজন্য বলা হয় মূর্খ আর তার অর্থ মানেই একটা বিশাল বড় পার্টি। আমি অনেকবার বলেছি আমরা পুঁথিগত দক্ষতা আর পেশাদারি দক্ষতা শেখার জন্য স্কুলে যাই। দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পেশাদারি দক্ষতা দিয়েই আমরা রোজগার করতে শিখি। 1960 সালে যখন আমি হাই স্কুলে ছিলাম, কেউ স্কুলে পড়াশোনায় ভালো হলে লোকে ধরেই নিত যে সেই মেধাবী ছাত্রটি ডাক্তার হবে। ছাত্রটিকে কেউ জিজ্ঞাসাও করতো না যে সে আদৌ ডাক্তার হতে চায় কিনা। যেহেতু এই পেশাতেই সবচেয়ে বেশি অর্থ উপার্জনের প্রতিশ্রুতি ছিল, তাই সকলেরই একই রকম ধারণার সৃষ্টি হচ্ছে। আজকাল ডাক্তাররা এমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে
যে আমি আমার শত্রুরও এমন বিপদ চাইব না। ইন্স্যুরেন্স কোম্পানি পরিচালিত ব্যবসা, স্বাস্থ্য পরিচর্যায় নিয়ন্ত্রণ, সরকারি হস্তক্ষেপ, অপচিকিৎসার অভিযোগ, আরও কত কি। আজকাল ছোট ছেলেমেয়েরা বাস্কেটবল তারকা, টাইগার উডের মতো গলফার, কম্পিউটার বিশেষজ্ঞ, মুভি স্টার, রক স্টার, বিউটি কুইন অথবা ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী হতে চায়। কারণ এখন ওই সবেই নাম, যশ, অর্থ আর সম্মান। তাই আজকালকার শিশুদের স্কুলের পড়াশোনায় আগ্রহী করে তোলা কঠিন। তারা জানে পেশাদারি সাফল্য এখন আর শুধুমাত্র শিক্ষাগত সাফল্যের সাথে যুক্ত নয়, একদিন যেমন ছিল। যেহেতু ছাত্ররা কোনো আর্থিক দক্ষতা ছাড়াই স্কুল থেকে বেরোয়, কোটি কোটি শিক্ষিত লোক তাদের পেশায় সফল হয়েও শেষ অবধি আর্থিক সংগ্রামের সম্মুখীন হয়। তারা আরও পরিশ্রম করে কিন্তু এগোতে পারে না। তাদের অর্থ উপার্জন পদ্ধতিটা তো দেখানো হয়েছে, কিন্তু অর্থ উপার্জনের পর সেই অর্থের সদ্ব্যবহার করার উপায়টা শেখানো হয়নি। তাদের শেখানো হয়নি আর্থিক বিষয়ে স্বাভাবিক ক্ষমতা অর্জনের পর আপনি কি করবেন, কি করে অন্যদের কাছ থেকে সুরক্ষিত সে অর্থকে রাখবেন, কতদিন এটা নিজের কাছে রাখবেন, আর সেই অর্থ আপনার জন্য কতটা পরিশ্রম করতে পারে। বেশিরভাগ লোক বলতে পারে না তারা কেন অর্থের জন্য সংগ্রাম করছে, কারণ তারা ক্যাশ ফ্লো বোঝে না। একজন ব্যক্তি উচ্চশিক্ষিত হতেই পারে, পেশায় সফল হতে পারে, অথচ আর্থিক বিষয়ে সে হয়তো নিরক্ষর। এইসব লোকেরা প্রায়ই তাদের প্রয়োজনের চেয়েও বেশি খাটে, কারণ তারা শুধুই শিখেছে যে পরিশ্রম করে কাজ করতে হয়। অর্থ লাভের সুখ স্বপ্ন কিভাবে ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে ওঠে তারই গল্প। পরিশ্রমী মানুষের জীবনযাত্রার একটা নির্দিষ্ট ছক থাকে। সদ্য বিবাহিত সুখী উচ্চশিক্ষিত অল্প বয়সী দম্পতি বসবাসের জন্য দুজনের মধ্যে একজনের ভাড়া করে ছোট ঘরে থাকতে চায়। তৎক্ষণাৎ তারা বুঝতে পারে যে তারা সঞ্চয় করতে পারছে, কারণ তারা দুজনে একসঙ্গে থাকে। সমস্যাটা হচ্ছে ঘরটা ছোট, তারা সন্তান চায়, তাই তারা তাদের স্বপ্নের বাড়িটা কেনার জন্য অর্থ সঞ্চয়ের সিদ্ধান্ত নেয়। তাদের এখন রোজগার দ্বিগুণ, দুজনেই নিজের নিজের কর্মজীবনে মনোনিবেশ করে, তাদের রোজগার বাড়তে শুরু করে। তাদের আয় বৃদ্ধিটা ঠিক কিভাবে হয় সেটা এই ছবিটায় খানিকটা স্পষ্ট। সেই সঙ্গে তাদের খরচটা কিভাবে বাড়ে সেটা এই ছবিতে দেখুন। বেশিরভাগ লোকেদের সর্বপ্রধান খরচ হলো কর পরিশোধ করা। অনেকে মনে করেন ইনকাম ট্যাক্সই বুঝি সবচেয়ে খরচ সাপেক্ষ, কিন্তু বেশিরভাগ আমেরিকানদের জন্য সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা ট্যাক্স সবচেয়ে বেশি হয়। একজন কর্মীর মনে হতে পারে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের সঙ্গে মেডিকেয়ার বা চিকিৎসা ও পরিচর্যার ট্যাক্স যোগ করলে মোটামুটি 7.5% দাঁড়ায়, কিন্তু বাস্তবে এটা দাঁড়ায় 15%। কারণ মালিককেও সোশ্যাল সিকিউরিটির সমতুল্য কর দিতে হয়। সংক্ষেপে এই টাকাটা মালিক আপনাকে দিতে পারেন না, তার উপর আপনার মাইনে থেকে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কেটে নেওয়া হয়েছে তাতেও ইনকাম ট্যাক্স দিতে হয়। এইভাবে আয়ের সেই অংশটা কখনো আপনার হাতে পৌঁছায় না, কারণ এটা সোজাসুজি সোশ্যাল সিকিউরিটিতে চলে যায়। তারপর তাদের দায় বাড়তে থাকে এই ডায়াগ্রাম অনুযায়ী। এটা সবচেয়ে ভালো বোঝানো যায় আবার সেই অল্প বয়সী দম্পতির জীবনে ফিরে গিয়ে। তাদের আয় বেড়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা স্বপ্নের বাড়ি কিনবে। নিজেদের বাড়িতে এবার তাদের একটা নতুন ট্যাক্স, সম্পত্তি ট্যাক্স দিতে শুরু করতে হয়। তারপর তারা একটা নতুন গাড়ি কেনে, বাড়ির সঙ্গে মানানসই নতুন আসবাব আর নতুন জিনিসপত্র কেনে। কিন্তু একদিন হঠাৎ তাদের স্বপ্নভঙ্গ হয়। তারা দেখে তারা মর্টগেজের দেনায় আর ক্রেডিট কার্ডের দেনায় জর্জরিত। তাদেরকে দায়ের আতঙ্ক গ্রাস করে। এবার তারা ইঁদুর দৌড়ে বন্দী হয়ে পড়েছে। একটি সন্তান জন্ম নেয়, তারা আরও বেশি পরিশ্রম করে, এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হয়।
আরও অর্থ, আরও বেশি ট্যাক্স, যাকে ব্র্যাকেট ক্রিপ বলে। একটা ক্রেডিট কার্ড এসে পৌঁছে, তারা সেটা ব্যবহার করে। কার্ড ঋণের সীমা স্পর্শ করেছে। একটি বন্ধকি কোম্পানি ফোনে জানায় তাদের সবচেয়ে বড় সম্পত্তি, তাদের বাড়ির মূল্য বেড়েছে। কোম্পানি থেকে তাদের বিল কনসলিডেশন লোনের প্রস্তাব আসে, কারণ তাদের রেকর্ড যে খুব ভালো। কোম্পানি তাদের আরও বলে গ্রাহকের চড়া সুদে ঋণ ক্রেডিট কার্ড দিয়ে চুকিয়ে দেওয়াই ভালো। আর তাছাড়া তাদের বাড়ির সুদে একটি বড় ছাড় আছে। তারা এই রকমই করে এবং চড়া সুদযুক্ত ক্রেডিট কার্ডের পাওনা চুকিয়ে দেয়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের গ্রাহক ঋণ এখন হোম মর্টগেজে বদলে গেছে। তাদের এখন কম ঋণ শোধ করতে হচ্ছে, কারণ তাদের দেনা 30 বছরের কিস্তিতে বাড়ানো হয়েছে। তাদের পড়ছি তাদের কেনাকাটা করার আমন্ত্রণ জানায়। তাদের মেমোরিয়াল ডের সেল চলছে, অর্থ সঞ্চয়ের এক সুযোগ। তারা নিজেদের বোঝায় আমরা কিছু কিনব না, শুধু যাব আর দেখব। কিন্তু যদি হঠাৎ কিছু চোখে পড়ে, তাই ধার চুকিয়ে দেওয়া পরিষ্কার ক্রেডিট কার্ডটিও ব্যাগে ঢুকিয়ে নেয়। আমার এই ধরনের তরুণ দম্পতির সঙ্গে প্রায়ই দেখা হয়। তাদের নাম পাল্টে যায়, কিন্তু তাদের আর্থিক উভয় সংকট একই থাকে। তারা আমার বক্তব্য শুনতে কোনো একটা বক্তৃতায় আসে। তারা আমায় জিজ্ঞাসা করে, আপনি কি আমাদের আরও অর্থ উপার্জনের উপায় বলতে পারেন? তাদের খরচ করার অভ্যাস আরও রোজগার সন্ধানের প্রধান কারণ। তারা এই কথাও জানে না যে তাদের যে অর্থ আছে তা তারা যেভাবে খরচ করছে সেটাই আসল সমস্যা। সেটাই অর্থ নিয়ে সংগ্রামের মূল কারণ। আর্থিক নিরক্ষরতা ও সম্পত্তি এবং দায়বদ্ধতার প্রভেদ না বোঝাই এর কারণ। প্রায়ই আরও বেশি অর্থ লাভ আর্থিক সংকট দূর করতে পারে না। তার জন্য চাই বুদ্ধি। যারা দেনায় ডুবে আছে তাদের সবার উদ্দেশ্যে আমার বন্ধু প্রায়ই একটি কথা বলেন, যদি দেখো একটি গর্ত খুঁড়ে তুমি নিজেকেই তাতে ফেলে দিয়েছো, তাহলে গর্তটা খোঁড়া বন্ধ করো। ছেলেবেলায় আমার বাবা প্রায়ই আমাদের বলতেন, জাপানিরা 3টি ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল: তলোয়ার, গয়না আর আয়না। তলোয়ার অস্ত্রশস্ত্রের ক্ষমতার প্রতীক। আমেরিকা শত সহস্র ডলার অস্ত্রশস্ত্রে খরচ করেছে, তাই তার সামরিক শক্তি সমগ্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। গয়না অর্থের ক্ষমতার প্রতীক। এই প্রচলিত কথায় কিছু সত্যতা আছে। শ্রেষ্ঠ নিয়মটা জেনে রাখো, যার কাছে সোনা আছে সে নিয়মকানুন তৈরি করে। আয়না আত্মজ্ঞানের ক্ষমতার প্রতীক। 3টি জিনিসের মধ্যে জাপানিদের মধ্যে এই আত্মজ্ঞানই সবচেয়ে মূল্যবান। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী অর্থের ক্ষমতাকে তাদের উপর কর্তৃত্ব করার অধিকার দেয়। তারা সকালে উঠেই অর্থ রোজগারের জন্য আরও পরিশ্রম করবে বলে কাজে দৌড়য়। তারা নিজেদের একবার প্রশ্নও করে না এসবের কোনো অর্থ আছে কিনা। এরা অর্থের বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারে না, তাই অর্থের ভয়াবহ ক্ষমতাকে তাদের উপর নেতৃত্ব করতে হয়। এইভাবে অর্থের ক্ষমতা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। কিন্তু তারা যদি আয়নার ক্ষমতাকে ব্যবহার করত, তাহলে হয়তো নিজেদের জিজ্ঞাসা করত, এর কি কোনো অর্থ আছে? বেশিরভাগ লোক প্রায়ই নিজেদের অন্তরের জ্ঞানকে, ভিতরকার প্রতিভাকে বিশ্বাস না করে জনতার সঙ্গে চলতে ভালোবাসে। তারা কাজ করে কারণ সবাই তাই করে। তারা প্রশ্ন করার বদলে মেনে নেয়। প্রায়ই তারা বুদ্ধি না খাটিয়ে তাদের যা বলা হয়েছে তার পুনরাবৃত্তি করে। যেমন, একাধিক বিনিয়োগ করুন, অথবা আপনার বাড়ি একটা সম্পত্তি, আপনার বাড়ি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি বেশি ধার নিলে ট্যাক্সে একটা ছাড় পাবেন। একটা নিরাপদ চাকরি খুঁজুন, ভুল করবেন না, ঝুঁকি নেবেন না। বলা হয় যে বেশিরভাগ লোকের জন্য সবার সামনে দাঁড়িয়ে কথা বলা মৃত্যু ভয়ের চেয়েও বেশি ভয়াবহ। মনোবিজ্ঞানীদের মতে জনসমক্ষে বলার ভয়ের কারণ সমাজ থেকে বহিষ্কৃত হবার ভয়, সবার থেকে আলাদা হবার ভয়, সমালোচনার ভয়
হাস্যাস্পদ হওয়ার ভয় এবং নির্বাসিত হওয়ার ভয়। বাকিদের থেকে অন্যরকম হওয়ার ভয় মানুষের জন্য সমস্যার নতুন সমাধান খোঁজার পথে বাধার সৃষ্টি করে। সেই জন্য আমার শিক্ষিত বাবা বলেছিলেন যে জাপানিরা আয়নার ক্ষমতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়, কারণ আমরা যখন মানুষ হিসাবে আয়নার ভিতরে দেখি তখনই সত্যকে দেখতে পাই। বেশিরভাগ লোক যে সাবধানে চলো কথাটা বলে তার প্রধান কারণ হচ্ছে ভয়। এটা খেলাধুলা, সম্পর্ক, কর্মজীবন ও অর্থ সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই একটা ভয়, সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়ে মানুষ সব মেনে নেয়। সর্বসাধারণের মতামতে অথবা জনপ্রিয় ধারার বিরুদ্ধে প্রশ্ন করে না। আপনার বাড়ি একটা সম্পত্তি, এটা পদোন্নতি। একদিন আমি ভাইস প্রেসিডেন্ট হব, অর্থ সঞ্চয় করুন। মাইনে বাড়লে আমি একটা বড় বাড়ি কিনব। মিউচুয়াল ফান্ডে টাকা রাখা নিরাপদ। টিকলমি এলমোডল এখন স্টকে নেই, কিন্তু আমার কাছে একটা রয়ে গেছে যার জন্য এখনো কোনো ক্রেতা আসেনি। ভিড়ের সাথে তাল মিলিয়ে চলা, তাদের সঙ্গে সঙ্গতি রাখার চেষ্টার ফলে নানা আর্থিক সমস্যা হয়েছে। মাঝে মাঝে আমাদের সবারই আয়নাতে নিজেদের প্রতিফলন দেখা উচিত এবং বাইরের ভয়ের কাছে আত্মসমর্পণ না করে আমাদের অন্তরের জ্ঞান যা বলছে তার প্রতি সততা দেখানো প্রয়োজন। মাইক আর আমার বয়স যখন 16 বছর, তখন আমাদের স্কুলে একটা সমস্যা দেখা দিল। আমরা মন্দ ছিলাম না, তবে অন্যদের থেকে আলাদা হতে শুরু করেছিলাম। স্কুলের পর সপ্তাহান্তে আমরা মাইকের বাবার জন্য কাজ করতাম। মাইক আর আমি কাজের পর প্রায়ই তার বাবার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটাতাম, যেখানে তিনি ব্যাংকার, ইনভেস্টর, ম্যানেজার আর কর্মীদের সঙ্গে মিটিং করতেন। আমরা ওই একই টেবিলে চুপচাপ বসে দেখতাম এই একজন মানুষ যিনি 13 বছর বয়সে স্কুল ছেড়ে আজ এই শিক্ষিত মানুষগুলোকে পরিচালনা করছেন, শেখাচ্ছেন, অর্ডার দিচ্ছেন এবং প্রশ্ন করছেন। তারা সব সময় তার আজ্ঞাধীন থাকছে। তার অনুমোদন না পেলে মাথা নিচু করে কুঁকড়ে যাচ্ছেন। এই একজন মানুষ যিনি ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলেননি। তিনি স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করেছেন। আমাদের এভাবে কাজ করতে হচ্ছে কারণ এভাবেই সবাই করছে, এসব কথা তিনি ঘোর অপছন্দ করতেন। তিনি পারি না এ কথাটাও ঘৃণা করতেন। আপনি যদি ওকে দিয়ে কিছু করাতে চান তাহলে শুধু বলুন, আমার মনে হয় না আপনি এটা করতে পারবেন। মাইক আর আমি স্কুলে আর কলেজে যা শিখেছিলাম তার থেকে অনেক বেশি ওর মিটিংয়ে বসেই শিখেছি। মাইকের বাবার স্কুলের শিক্ষা ছিল না, কিন্তু তিনি আর্থিক বিষয়ে সুশিক্ষিত ছিলেন আর তাই সফল হয়েছিলেন। তিনি আমাদের বারবার বলতেন, একজন বুদ্ধিমান লোক নিজের চেয়েও বুদ্ধিমান মানুষকে চাকরিতে নিযুক্ত করে। তাই মাইক আর আমি ঘন্টার পর ঘন্টা বুদ্ধিমান লোকেদের কথা শোনা আর তার সঙ্গে শেখার সুযোগ পেতাম। কিন্তু এই কারণে মাইক আর আমি আমাদের শিক্ষকদের শেখানো বদ্ধমূল ধারণা মেনে নিতে পারতাম না, আর তাতেই সমস্যা হতো। যখনই আমাদের শিক্ষক বলতেন, তোমরা যদি ভালো নম্বর পাও তোমরা বাস্তব জগতে সফল হবে না, মাইক আর আমি সংশয় নিয়ে তাকাতাম। তখন আমাদের বাঁধা ধরা কার্যপ্রণালী মেনে নিতে বলা হতো আর নিয়মের বাইরে যেতে বারণ করা হতো। আমরা বুঝতে পারতাম স্কুলের শিক্ষা ব্যবস্থা আসলে সৃষ্টিধর্মী কাজকে নিরুৎসাহিত করে। আমরা ধনী বাবার কথাগুলি বুঝতে শুরু করেছিলাম। তিনি বলেছিলেন, স্কুলের পাঠ্যক্রম রচনা করা হয় ভালো কর্মী তৈরির জন্য, ভালো মালিক নয়। কখনো কখনো মাইক আর আমি আমাদের শিক্ষকদের জিজ্ঞাসা করতাম, পাঠ্য বিষয়ে কী করে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, অথবা আমরা কেন অর্থ সম্বন্ধে বা অর্থের কাজ করার পদ্ধতি সম্বন্ধে পড়ি না। তাই পরের প্রশ্নটার উত্তর পেতাম, কারণ অর্থ গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি পড়াশোনায় ভালো করতে পারি অর্থ লাভ সুনিশ্চিত। আমরা অর্থের ক্ষমতা সম্পর্কে যত বেশি জানতে পারছিলাম ততই আমার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার উচ্চশিক্ষিত বাবা কখনো আমাকে ভালো নম্বরের জন্য চাপ দেননি। আমি ভাবতাম কেন দেননি, তবে অর্থ নিয়ে আমাদের মতভেদ সুস্পষ্ট হয়ে উঠেছিল।
আমার যখন 16 বছর বয়স, আমার বাবা মার চেয়ে আমার অর্থের বিষয়ে বেশি ভালো ভিত্তি গড়ে উঠেছিল। আমি লাভ ক্ষতির হিসাব রাখতে পারতাম। ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, কর্পোরেট অ্যাটর্নি, ব্যাংকার, রিয়েল এস্টেটের ব্রোকার, ইনভেস্টর ইত্যাদি মানুষদের বক্তব্য শুনতাম। কিন্তু আমি দেখেছি আমার বাবা শুধু শিক্ষকদের সঙ্গেই কথা বলতেন। একদিন আমার বাবা আমায় বলেছিলেন আমাদের বাড়িটাই আমাদের সব থেকে বড় বিনিয়োগ। আর আমি তাকে বোঝালাম বাড়িটা তেমন ভালো বিনিয়োগ নয়। অমনি এক অপ্রিয় তর্ক শুরু হয়ে গেল। এই চিত্রটা আমার ধনবান বাবা আর নির্ধন বাবার নিজেদের বাড়ি সম্বন্ধে দৃষ্টিভঙ্গির প্রভেদ দেখাচ্ছে। এক বাবা ভেবেছিলেন বাড়িটা তার সম্পত্তি, আর অন্য বাবা ভেবেছিলেন এটা একটা দায়। আমার মনে আছে আমি এই ছবিটা এঁকে আমার বাবাকে ক্যাশ ফ্লোর গতিটা বুঝিয়েছিলাম। এছাড়াও আমি তাকে দেখিয়েছিলাম একটা বাড়ির মালিক হওয়ার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক খরচ কত বেড়ে যায়। একটা বড় বাড়ি মানে আরও বেশি খরচ, এবং খরচের সারি দিয়ে ক্রমাগত ক্যাশ ফ্লো হতে থাকে। আজও বাড়িটা যে সম্পত্তি নয় সে বিষয়ে আমার সঙ্গে তর্ক হয়। অনেক লোকের ক্ষেত্রে বাড়িটা তাদের স্বপ্ন এবং সবথেকে বড় বিনিয়োগ। তাদের কাছে নিজের বাড়ি থাকা কিছু না থাকার চেয়ে তো ভালো। একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে এই জনপ্রিয় মতটিকে আমি দেখবার প্রস্তাব দিতে চাই। আমার স্ত্রী এবং আমাকে যদি একটা আরও বড় আর ঝকঝকে বাড়ি কিনতে হয়, আমরা বুঝতে পারবো এটা একটা সম্পত্তি হবে না, বরং একটা দায় হয়ে উঠবে, কারণ এটা আমাদের পকেট থেকে পয়সা নিয়ে নেবে। তাই আমার যুক্তিগুলি রাখছি। আমি জানি বেশিরভাগ লোক এতে একমত হবে না, কারণ সুন্দর বাড়ির সঙ্গে এক গভীর আবেগ যুক্ত থাকে, আর অর্থ সংক্রান্ত বিষয় অতিরিক্ত আবেগ আর্থিক বুদ্ধিকে কমিয়ে দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অর্থ প্রতিটি বিচার বুদ্ধিকে আবেগপ্রবণ করে তুলতে পারে। 1 নম্বর, বাড়ি প্রসঙ্গে আমি একটা কথা বলবো। বেশিরভাগ লোক সারা জীবন কাজ করে তাদের বাড়ি কেনার খরচ মেটায়, অথচ সে বাড়িটা কখনোই তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন হয় না। অন্যভাবে বলা যায়, বেশিরভাগ লোক কয়েক বছর পর পর নতুন বাড়ি কেনে, আর আগেকার ঋণ শোধ করার জন্য প্রত্যেকবার নতুন করে 30 বছরের ঋণ নেয়। 2 নম্বর, যদিও মর্টগেজে পাওনা মেটালে সুদের ট্যাক্সের ছাড় পাওয়া যায়, তাদের ট্যাক্স বাদ দিয়ে বকেয়া ডলারে বাকি খরচ চলে। এমনকি মর্টগেজ শোধ হয়ে যাওয়ার পরেও এমন অবস্থাই চলে। 3 নম্বর, সম্পত্তি ট্যাক্স। আমার স্ত্রীর বাবা মার সম্পত্তি ট্যাক্স মাসে $1000 হয়ে যাওয়ায় তারা খুবই আঘাত পেয়েছিলেন। তাদের অবসর গ্রহণের পর এমনটি হয়, যার ফলে এই বৃদ্ধি তাদের অবসরের বাজেটের উপর চাপ সৃষ্টি করেছিল। তাই তারা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। 4 নম্বর, সবসময় যে বাড়ির দাম বাড়ে তা নয়। আমার এখনও এমন কয়েকজন বন্ধু আছেন যাদের বাড়ির মূল্য 1997 সালে $1 মিলিয়ন ছিল, কিন্তু এখন সেগুলো মাত্র $7 লাখ বিক্রি হচ্ছে। 5 নম্বর, সবচেয়ে বেশি ক্ষতি হয় সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে। যদি আপনার সমস্ত টাকা পয়সা বাড়িতে আটকে পড়ে, আপনি প্রচুর পরিশ্রম করতে বাধ্য হবেন, কারণ আপনার অর্থ ক্রমাগত খরচের খাতে বেরিয়ে যাচ্ছে, সম্পত্তির খাতায় কিছুই যোগ হচ্ছে না। এটা মধ্যবিত্তদের ক্যাশ ফ্লোর ধাঁচ। যদি একজন অল্প বয়সী যুবক যুবতী শুরু থেকে সম্পত্তির খাতায় বেশি অর্থ সঞ্চয় করে, পরবর্তী বছরগুলো তাদের সহজ হয়ে যাবে, বিশেষ করে যখন তারা ছেলে মেয়েদের কলেজে পাঠানোর জন্য প্রস্তুত হবে। তাদের সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অন্য খরচ বহন করতে সাহায্য করবে। প্রায় একটা বাড়ি শুধু হোম ইকুইটি লোনের বোঝা টানবার গাড়িতে পরিণত হয়, যার ফলে পর্বত প্রমাণ খরচ বাড়তেই থাকে। সংক্ষেপে বলা যায়, প্রথম জীবনে বিনিয়োগের পোর্টফোলিও শুরু করার পরিবর্তে একটা অত্যন্ত মূল্যবান বাড়ির মালিক হবার সিদ্ধান্ত শেষ পর্যন্ত অন্ততপক্ষে 3 রকম প্রভাব ফেলে। 1. সময়ের অপচয়। এ সময়ে অন্যান্য সম্পত্তির দাম বাড়তে পারত। 2. অতিরিক্ত পুঁজি নষ্ট, যা বাড়ি সংক্রান্ত রক্ষণাবেক্ষণে প্রচুর মাত্রায় খরচ না করলে অন্য কোথাও বিনিয়োগ করা যেত। 3. শিক্ষা নষ্ট। প্রায়ই লোকেরা তাদের বাড়ি, সঞ্চয় এবং অবসর গ্রহণ পরিকল্পনাকে তাদের সম্পত্তি মনে করে। যেহেতু তাদের অর্থাভাব, তাই তারা বিনিয়োগই করে না।
ফলে তাদের বিনিয়োগের অভিজ্ঞতাও হয় না। তারা কেউই বিনিয়োগের জগতে সফিস্টিকেটেড ইনভেস্টর হতে পারে না। সবচেয়ে ভালো বিনিয়োগ প্রথমে সফিস্টিকেটেড ইনভেস্টরের কাছেই বিক্রি করা হয়, তারপর তিনি সতর্ক বিনিয়োগকারীদের বিক্রি করেন। আমার শিক্ষিত বাবার ব্যক্তিগত আর্থিক বিবৃতি ইঁদুর দৌড়ে আটকে পড়া মানুষের জাজ্বল্য প্রমাণ। তার খরচ ও রোজগার সমপরিমাণ, তাই কখনোই সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন না। ফলে তার দায়গুলো যেমন মর্টগেজ বা ক্রেডিট কার্ডের ঋণ সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। নিচের ছবিটা এর প্রত্যক্ষ প্রমাণ। আমার ধনবান বাবার ব্যক্তিগত আর্থিক বিবৃতিতে প্রতিফলিত হয় এমন এক জীবন যা ন্যূনতম দায়বদ্ধতা ও সম্পূর্ণ বিনিয়োগকেই উৎসর্গীকৃত। আমার ধনী বাবার আর্থিক বিবৃতি পর্যালোচনা করলে বোঝা যায় কেন ধনীরা আরও ধনী হতে পারে। সম্পত্তির সারি থেকে যথেষ্ট রোজগার হয় যাতে খরচের সব ভার বহন করা যায় এবং বকেয়া অর্থ সম্পত্তিতে বিনিয়োগ করা যায়। সম্পত্তির সারিও বাড়তে থাকে, আর তাই এর থেকে যা রোজগার হয় তাও বাড়তে থাকে। তার ফলে ধনীরা আরও ধনী হয়ে ওঠে এইভাবে। মধ্যবিত্তরা সবসময় আর্থিক সংগ্রামের মুখোমুখি থাকে। তাদের প্রধান রোজগার হয় বেতন থেকে, আর যেমন তাদের বেতন বাড়ে তাদের করও বাড়ে। তাদের খরচও তাদের বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে। শুরু হয় ইঁদুর দৌড়। তারা তাদের বাড়িকে প্রধান সম্পত্তি মনে করে, কিন্তু আয় হতে পারে এরকম সম্পত্তিতে তারা বিনিয়োগ করে না। তাহলে মধ্যবিত্তরা কষ্ট করে কেন? দেখুন এইখানে। আজকের ঋণ অধ্যুষিত সমাজের ভিত্তি হলো আপনার বাড়িকে বিনিয়োগ হিসাবে গণ্য করা, আর বেতন বাড়লে আপনি বড় একটা বাড়ি কিনতে পারবেন অথবা আরও খরচ করতে পারবেন এমন কল্পনা করা। এই ক্রমবর্ধমান খরচের প্রণালী পরিবারগুলোকে আরও বেশি দেনায় ঠেলে দেয়, ফলে আরও আর্থিক অনিশ্চয়তা দেখা দেয়। অথচ তারা হয়তো তাদের কাজের জন্য উন্নতি করছেন এবং তাদের নিয়মিত বেতন বৃদ্ধিও হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ জীবনযাত্রার কারণ দুর্বল আর্থিক শিক্ষা। 1990-এর দশকে বিপুল সংখ্যায় চাকরি থেকে বরখাস্ত করার ঘটনা এবং ব্যবসার সংক্ষিপ্তকরণ মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক দুর্বলতার উপর আলো ফেলেছে। হঠাৎ কোম্পানির পেনশন প্ল্যান 401কে প্ল্যানে পরিবর্তিত হচ্ছে। স্পষ্টতই সোশ্যাল সিকিউরিটির বিপজ্জনক অবস্থা এবং অবসরের পুঁজি হিসাবে সেটা গণ্য করা যাবে না। মধ্যবিত্ত শ্রেণীতে ভয় দেখা দিচ্ছে। ভালো কথা এই যে আজকাল এই লোকেরা এই সমস্যাগুলো ভালো মতো বুঝতে পারছেন এবং মিউচুয়াল ফান্ড কেনা শুরু করছেন। এই লগ্নিবৃদ্ধির জন্যই আমরা আজকে স্টক মার্কেটে লম্বা লাইন দেখতে পাই। আজকাল মধ্যবিত্ত শ্রেণীর দাবি মেটানোর জন্য ক্রমশ নিত্য নতুন মিউচুয়াল ফান্ডও সৃষ্টি হচ্ছে। মিউচুয়াল ফান্ডগুলো তাই জনপ্রিয়। সাধারণ মিউচুয়াল ফান্ডের ক্রেতারা ট্যাক্স আর মর্টগেজে টাকা দেওয়া, ছেলে মেয়েদের কলেজের জন্য সঞ্চয় করার, ক্রেডিট কার্ডের দেনা মেটানোয় ব্যস্ত থাকে। কি করে বিনিয়োগ করা যায় তা তাদের শেখার বা পড়াশোনা করার সময় নেই। তাই তারা মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের পারদর্শিতার উপর ভরসা করে। তাছাড়া যেহেতু মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের বিনিয়োগ করা যায়, তাই তারা মনে করে তাদের অর্থ সুরক্ষিত আছে। একদল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মিউচুয়াল ফান্ড ব্রোকার আর ফিনান্সিয়াল প্ল্যানারদের এই ডাইভার্সিফাই নীতিতে বিশ্বাসী। কিন্তু আমার উপদেশ, সাবধানে খেলুন, ঝুঁকি এড়িয়ে চলুন। আসল কথা এই যে প্রথম জীবনে আর্থিক শিক্ষার অভাবেই সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোক ঝুঁকির সম্মুখীন হতে বাধ্য হয়। তাদের সাবধানে খেলতে হয় কারণ তাদের আর্থিক অবস্থা পড়তে থাকে, তাদের ব্যালেন্স শিটে ভারসাম্যের অভাব থাকে, তাতে দায়ের বোঝা বড় বেশি, অথচ আয়ের কোনো উৎস বা সম্পত্তি থাকে না। তাদের বেতনই তাদের একমাত্র আয়ের উৎস। তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে তাদের মালিকের উপর নির্ভরশীল থাকে। তাই যখন জীবনের একটা সুবর্ণ সুযোগ আসে, এই একই লোকেরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। তাদের সাবধানে খেলতেই হবে, কারণ তারা পরিশ্রমী, তাদের সর্বোচ্চ ট্যাক্স দিতে হচ্ছে, আর তারা দেনার বোঝায় ডুবে আছে। আমি এই বিভাগের শুরুতে যেমনটি বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সম্পত্তি এবং দায়ের মধ্যে তফাৎ জানা। একবার আপনি তফাৎটা বুঝতে পারলে শুধু আয় হতে পারে
এমন সম্পত্তি কেনায় মনোনিবেশ করুন। এটা ধনী হবার পথের প্রথম ও সেরা পদক্ষেপ। এটা করে দেখুন, আপনার সম্পত্তির তালিকা বাড়তে থাকবে। দায় আর খরচ কম করার দিকে দৃষ্টি দিন। এর ফলে সম্পত্তির তালিকায় আরও অর্থ বিনিয়োগ করা যাবে। শিগগির আপনার সম্পত্তির বুনিয়াদ এত গভীর হবে যে আপনি আরও দূরকল্পী বিনিয়োগ করতে সমর্থ হবেন। এমন বিনিয়োগ যা 100% থেকে সীমাহীন লাভ দিতে পারে। $5000 বিনিয়োগ দ্রুত 1 মিলিয়ন বা আরও বেশি হয়ে উঠতে পারে। মধ্যবিত্ত শ্রেণী এই বিনিয়োগকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলবে। বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ নয়, সরল অর্থ সংক্রান্ত বুদ্ধি যার প্রারম্ভ আর্থিক সাক্ষরতা, সেই সাক্ষরতার অভাবে এটা ঝুঁকিপূর্ণ মনে হয়। জনতা যা করে আপনিও যদি তাই করেন তাহলে এই ছবিটা পাবেন। একজন কর্মী এবং একই সঙ্গে বাড়ির মালিক হিসাবে আপনার পরিশ্রমের ফল সাধারণত এই রকম দেখায়। 1. আপনি অন্য কারোর জন্য কাজ করেন। বেশিরভাগ লোক যারা বেতনের জন্য কাজ করে মালিক এবং শেয়ার হোল্ডারদের আরও ধনী করে তোলে। আপনার চেষ্টা আর সাফল্য মালিককে অবসর গ্রহণ করতেও সফল হতে সাহায্য করবে। 2. আপনি গভর্নমেন্টের জন্য কাজ করেন। আপনার চোখে দেখার আগেই গভর্নমেন্ট তার ভাগটা আপনার বেতন থেকে নিয়ে নেয়। আরও পরিশ্রম করে কাজ করে আপনি শুধু গভর্নমেন্টের নিয়ে নেওয়া ট্যাক্সের পরিমাণ বাড়ান। বেশিরভাগ লোক জানুয়ারি থেকে মে অবধি শুধু গভর্নমেন্টের জন্যই কাজ করে। 3. আপনি ব্যাংকের জন্য কাজ করেন। ট্যাক্স কেটে নেবার পর আপনার সবথেকে বড় খরচ সাধারণত মর্টগেজ আর ক্রেডিট কার্ডের দেনা শোধ করা। শুধু খেটে কাজ করার সমস্যা হচ্ছে এই যে 3টে স্তরের প্রতিটি ক্ষেত্রেই আপনার অতিরিক্ত পরিশ্রমের বেশিরভাগটাই নিয়ে নেয়। কিভাবে আপনি এবং আপনার পরিবার সোজাসুজি আপনার অতিরিক্ত পরিশ্রম থেকে লাভবান হতে পারেন সেটা আপনার শিখতে হবে। একবার নিজের কাজ নিজে করার সিদ্ধান্ত নেওয়ার পর কিভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করবেন। অধিকাংশ মানুষ নিজের জীবিকা বাঁচিয়ে বেতনের টাকা দিয়ে অর্জিত সম্পত্তির মূল্য শোধ করে। সম্পত্তি বৃদ্ধির সঙ্গে তারা কি করে নিজেদের সফলতা পরিমাপ করবেন? মানুষ কখন বুঝতে পারে যে সে ধনী? তার অর্থ সম্পদ আছে। সম্পত্তি এবং দায়বদ্ধতার বিষয়ে নিজস্ব সংজ্ঞার মতোই অর্থের বিষয়েও আমাদের নিজস্ব সংজ্ঞা আছে। সম্পত্তি এবং দায়বদ্ধতার বিষয়ে নিজস্ব সংজ্ঞার মতোই অর্থের বিষয়েও আমার নিজস্ব সংজ্ঞা আছে। আসলে আমি এটা ব্যাকমিনস্টার ফুলার নামে এক ভদ্রলোকের কাছ থেকে ধার করেছি। কেউ তাকে ভণ্ড বলে, কেউ বলে এক জীবিত অনন্য প্রতিভাশালী ব্যক্তি। কয়েক বছর আগে তিনি স্থপতি জগতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন, কারণ তিনি 1961 সালে জিওডেসিক ডোম নামে কিছু পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রে ফুলার ধন সম্বন্ধেও কিছু উল্লেখ করেছিলেন। প্রথমে এটা হয়তো বেশ বিভ্রান্তিকর লাগে, কিন্তু কিছুক্ষণ পড়ার পর একটা অর্থ আছে মনে হয়। ধন অনেক সময় মানুষ আগামী কতদিন বেঁচে থাকতে পারবে সেই ক্ষমতা নির্ধারণ করে। অথবা আমি যদি আজ কাজ বন্ধ করে দিই তবে আমি আর কতদিন বাঁচতে পারবো সেই প্রশ্নের উত্তর দেয়। নেটওয়ার্থ অর্থাৎ সম্পত্তি ও দায়ের প্রভেদ, যা প্রায়শই মানুষের দামি দামি বাজে জিনিস ও সেসব জিনিস সম্বন্ধে মতামত দিয়ে পরিপূর্ণ। এই নেটওয়ার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন এই সংজ্ঞা। এতে একটি সত্যিকারের ও সঠিক মাপ নেবার সম্ভাবনা থাকে। এখন আমি আমার আর্থিক স্বাধীনতার পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে তা বুঝতে, মাপতে, উপলব্ধি করতে পারি। অনেক সময় নেট মূল্যের মধ্যে যে সম্পত্তি এখন টাকা দিচ্ছে না, যেমন কোনো জিনিস যা কেনা হয়েছে আর গ্যারেজে পড়ে আছে, তাও অন্তর্ভুক্ত করা হয়। ধন দিয়ে শুধু মাপা হয় আপনার অর্থ কত উপার্জন হয়েছে আর আপনার আর্থিক আয়ু কত। ধনসম্পত্তির অর্থ সম্পদের সারি ও খরচের সারি থেকে ক্যাশ ফ্লো তুলনামূলক পরিমাপ হয়। একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন আমার সম্পত্তি থেকে প্রতি মাসে $1000 ক্যাশ ফ্লো হতো আর আমার মাসিক খরচ $2000। তাহলে আমার সম্পত্তি কতখানি? বাকমিনস্টার ফুলারের সংজ্ঞায় ফিরে যাওয়া যাক। তার সংজ্ঞা অনুযায়ী আমি আর কতদিন বাঁচতে পারি? ধরা যাক মাসটি 30 দিনের। ওই সংজ্ঞা অনুযায়ী আমার অর্ধেক মাসের উপযুক্ত ক্যাশ ফ্লো আছে।
আমি যখন আমার সম্পত্তি থেকে $2000 ক্যাশ ফ্লো পাবো, আমি ধনী হব। কাজেই আমি এখনও বড়লোক নই, কিন্তু আমার ধন আছে। আমার এখন সম্পত্তি থেকে যা আয় হয় তা আমার পুরো মাসের খরচ চালাতে পারে। আমি যদি আমার খরচ বাড়াতে চাই, প্রথমে আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো বাড়াতে হবে, যাতে একটা উদ্ধৃত ধন আমি বজায় রাখতে পারি। লক্ষ্য করে দেখলে ঠিক এই সময়ে আমি আর আমার বেতনের ওপর নির্ভরশীল নই। আমি মনোসংযোগ করে এমন একটা সম্পত্তি তৈরি করতে সমর্থ হয়েছি যা আমাকে আর্থিক স্বাধীনতা দিচ্ছে। আমি যদি আজ চাকরি ছেড়ে দিই, আমি আমার মাসের খরচ আমার সম্পত্তি থেকে প্রাপ্ত ক্যাশ ফ্লো দিয়ে চালাতে পারবো। আমার পরবর্তী উদ্দেশ্য হবে আমার সম্পত্তি থেকে অতিরিক্ত ক্যাশ ফ্লো বিনিয়োগ করে সম্পত্তির তালিকায় আবার ঢোকানো। আমার সম্পত্তির তালিকায় যত অর্থ যাবে, তত আমার যাবতীয় সম্পত্তিও বৃদ্ধি পাবে। আর যতদিন আমার খরচ সম্পত্তি থেকে প্রাপ্ত ক্যাশ ফ্লো থেকে কম রাখছি, আমি ধনী হতে থাকব। এর সাথে আরও অন্যান্য আয়ের উৎস আমি উপার্জন করব, যার জন্য আমাকে শারীরিক পরিশ্রম করতে হবে না। এই পুনর্বিনিয়োগ প্রথা যেমন যেমন চলতে থাকবে, আমি উত্তরোত্তর ধনী হয়ে উঠব। আসল ধনীর সংজ্ঞা কিন্তু যে দেখছে শুধু তারই চোখে পড়বে, তাই হিসেব না করে অতিরিক্ত ধনী হওয়া যায় না। এই সরল শিক্ষাগুলো মনে রাখবেন। ধনীরা সম্পত্তি কেনে, গরিবদের শুধু খরচ হয়। মধ্যবিত্ত শ্রেণী দায় কেনে আর সেগুলোকে সম্পত্তি ভাবে। তাহলে কি করে আমি নিজের কাজ নিজে করব? এর উত্তর কি, সেটা ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা কি বলছে তা শুনুন। এরপর আমরা পরের অধ্যায়ে এর উত্তর শুনব। তৃতীয় অধ্যায় সমাপ্ত হলো।